প্রিয় দর্শক, আপনাদের স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। বৈশাখী টেলিভিশনের সমসাময়িক বিষয়ভিত্তিক আলোচনার নিয়মিত আয়োজন ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ার। টেলিভিশনের পর্দার পাশাপাশি বৈশাখী টিভির ফেসবুক পেজ এবং ইউটিউবেও অনুষ্ঠানটি দেখার আয়োজন রয়েছে। প্রতিদিনের মতো আজও আমরা একটি নির্ধারিত বিষয়ে কথা বলবো অতিথিদের সঙ্গে। আজকের নির্ধারিত বিষয় পরিচ্ছন্নতা ব্যবস্থাপনা, নাগরিক দায়িত্ব ও আমাদের সংস্কৃতি। এ বিষয়ে কথা বলার জন্য যে দুজন অতিথি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। আমার ডানে প্রথমেই রয়েছেন ডাক্তার লেনিন চৌধুরী, নির্বাহী সভাপতি, পরিবেশ বাঁচাও আন্দোলন। ধন্যবাদ। এরপরে রয়েছেন মোহাম্মদ সেলিম রেজা, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক সিইও। অনেক ধন্যবাদ। আজকের দুই অতিথির সঙ্গে পরিচয়ের পর্ব শেষ হলো, আলোচনায় যাব তাদের সঙ্গে। তার আগে এক নজর দেখে নিচ্ছি বৈশাখী সংবাদের শিরোনাম। আগামীকাল কোরবানির ঈদ। নামাজের প্রধান জামাত হবে রাজধানীর জাতীয় ঈদগাহে। সবচেয়ে বড় জামাত হবে কিশোরগঞ্জ ও দিনাজপুরে। দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে মানুষের কল্যাণে কাজ করতে বলেছেন। ঈদ উদযাপনে শেকড়ে ফেরার মানুষের ভিড় আছে আজকেও। ছুটি বদলে দিয়েছে ঢাকার চিত্র। ভিড়ের সড়ক অনেক ফাঁকা। রাজধানীর কোরবানির হাটে আজ ক্রেতা কম। গরুর দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের মিশ্র প্রতিক্রিয়া। কমেছে ছাগলের দাম। এবং সৌদি আরব সহ অনেক দেশে আজ কোরবানির ঈদ পালিত। মক্কায় 20 লাখ হাজি নামাজ পড়েছে। হজের আনুষ্ঠানিকতা আজ শেষ। দেখছিলাম বৈশাখী সংবাদের শিরোনাম। যাচ্ছি আলোচনায় আজকের দুই অতিথি ডাক্তার লেনিন চৌধুরী ও মোহাম্মদ সেলিম রেজার সঙ্গে। কাল ঈদ এবং কোরবানির ঈদের সময় বর্জ্য ব্যবস্থাপনার বিষয়টি একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায়। আমরা জানি যে কোরবানির পশুর প্রচুর বর্জ্য তৈরি হয়, সেটি নগরে এবং গ্রামে সব জায়গায় হয়। তবে নগরে এই বর্জ্য অপসারণকে কেন্দ্র করে একটি বড়সড় কর্মযজ্ঞের আয়োজন করতে হয়। সাধারণত নগর কর্তৃপক্ষই সেটা করে থাকেন এবং আমরা এটুকু অন্তত সাধারণভাবে বলা যেতে পারে যে সময়ের সঙ্গে সঙ্গে আমাদের এই বর্জ্য ব্যবস্থাপনার জায়গাটা বা বর্জ্যকে কেন্দ্র করে নাগরিকের যে দায়িত্ববোধের জায়গাটা সেটি এগুচ্ছে, সেটি অগ্রসর হচ্ছে, উন্নত হচ্ছে। এটি সাধারণত জায়গা থেকে বলা যায়। কম বেশি হয়তো সেটি তুলনামূলক একটি আলোচনার বিষয় হতে পারে। তো এই দিনটিকে ঘিরে বিশেষ প্রস্তুতি সিটি কর্পোরেশনের মতো নগর প্রতিষ্ঠানগুলো কিভাবে নেয় সেই জায়গা থেকে আলোচনা শুরু করছি। সেলিম রেজা, যাচ্ছি আপনার কাছে। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য, এবং সেই সাথে যে সকল সম্মানিত দর্শক শ্রোতা এবং যারা এই অনুষ্ঠানটি দেখছেন সকলকে ঈদ মোবারক। আমরা আসলে নগর জীবনকে নিয়ে ভাবছি। আসলে আজকের অনুষ্ঠানটির নাম হলো পরিচ্ছন্নতা ব্যবস্থাপনা। এটাকে আমরা দাপ্তরিকভাবে সিটি কর্পোরেশন বা পৌরসভা অন্যান্য সংস্থাগুলো ওয়েস্ট ম্যানেজমেন্ট বা বর্জ্য ব্যবস্থাপনা হিসাবে এটাকে নামকরণ করে থাকে। তবে সারা দুনিয়াব্যাপী উন্নয়নের সাথে সাথে আমাদের ওয়েস্ট প্রোডাকশনটা কিন্তু বেড়ে যাচ্ছে। আমরা যত উন্নত হচ্ছি আমাদের গার্বেজ আমরা তত বেশি তৈরি করছি এবং প্রতিনিয়ত আমরা এই উন্নত হওয়ার সাথে সাথে আমাদের বর্জ্য উৎপাদনের ব্যবস্থাটা আমাদের বেড়ে যাচ্ছে। কিন্তু এটা ম্যানেজ করতে পারাটা একটা দক্ষতা এবং একটা কৌশলগত দিক অবলম্বন করার মধ্য দিয়ে আমরা কিন্তু ইতিমধ্যে আমি একটা সংস্থায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে কাজ করার মধ্য দিয়ে আমরা দেখেছি যে বছরব্যাপী আমরা ওয়েস্ট ম্যানেজমেন্টের জন্য কাজ করে থাকি। তো নানা ধরনের ওয়েস্ট আমরা তৈরি করি, তার মধ্যে এগুলোকে ক্লাসিফাই করার সুযোগ আছে। তবে প্রতিদিন আমরা যে বর্জ্যগুলো উৎপাদন করছি প্রায় 2800 থেকে 3000 মেট্রিক টন বর্জ্য উত্তর সিটি কর্পোরেশনে আপনার ডেইলি উৎপাদন হচ্ছে। তো এই বর্জ্য কিন্তু আমরা চমৎকারভাবে ম্যানেজ করেছি এবং করছি। এবং আপনি বিগত 5 বছর বা 10 বছর আগে যেমন খোলা ট্রাকে বা রাস্তাঘাটে পড়ে থাকা, এখনকার চিত্রটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন। আমাদের অনেক আধুনিক যান যন্ত্রপাতি আমরা সংযুক্ত করেছি এবং এগুলো করছি। বিশেষ করে এই কুরবানির ঈদে অতিরিক্ত বর্জ্য তৈরি হয়।
পশুর হাটকে কেন্দ্র করে, এবং আপনারা জানেন যে সারা বাংলাদেশে 1 কোটির উপরে আপনার পশু এখানে কুরবানি হবে। তাহলে এই যে উত্তর সিটি কর্পোরেশনে বা দক্ষিণ সিটি কর্পোরেশনে এই মহানগরীতে এই যে লক্ষ লক্ষ পশু, প্রথম দিন অনেক বেশি হবে, তারপরের দিন কিছু হবে, তারপরের দিন হয়তো কম হবে, 3 দিন ব্যাপী এই যে পশু কুরবানি হবে, এই কুরবানির পশুর যে বর্জ্য সেটা কিন্তু একটা সময় ছিল 3 দিন 5 দিন 7 দিন পর্যন্ত আপনার এই বর্জ্য কিন্তু আপনার পরে থাকতো, এগুলো অ্যাডজাস্ট করা যেত না, আমরা নিজেরা দেখেছি, এবং করতে হয়েছে যে 7 দিনেও বর্জ্য অপসারণ হয়নি। এবং সবচাইতে আসার কথা হইল যে 72 ঘন্টায় এই বর্জ্য অপসারণ করা হবে, এই ঘোষণা কিন্তু 2-3 বছর আগে দেওয়া হয়েছে, কিন্তু মাননীয় মেয়র ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এই বছর যে ঘোষণা দিয়েছেন যে আমরা 6 ঘন্টায়, দক্ষিণ 24 ঘন্টা আর উত্তর হচ্ছিল 6 ঘন্টা। ইট ম্যাটারস অ্যাকচুয়ালি, এটা ইট ভেরিস। এবং উত্তরে যে স্ট্র্যাটেজিটা বিগত 1 বছর 2 বছর ধরে যেটা নেওয়া হচ্ছে, 24 ঘন্টা থেকে 12 ঘন্টা, 12 ঘন্টা থেকে 6 ঘন্টা, এই যে যখন যেখানে যেই বর্জ্যটা উৎপন্ন হবে তাৎক্ষণিকভাবে সেটা সরিয়ে ফেলার জন্য যে কুইক রেসপন্স টিম এবং সম্মানিত কাউন্সিলর মহোদয়েরা এবং মাননীয় মেয়র মহোদয়ের নেতৃত্বে সিটি কর্পোরেশনের দক্ষ একগুচ্ছ কর্মকর্তা কর্মচারী, পাশাপাশি এটার সাথে যে আপনার কোদাল, তারপরে এটা সেটা যা যা লাগবে, আপনার যান যন্ত্রপাতি যা লাগবে সব কিছু কিন্তু আপনার যে ধরেন টন টন আপনার এই যে ব্লিচিং পাউডার কেনা হচ্ছে, তারপরে আপনার এই যে পলি ব্যাগ, হ্যাঁ 10-15-20 লক্ষ পলি ব্যাগ মানে রেডি থাকে। তাহলে আমরা প্রত্যেকের বাসায় বাসায় পলি ব্যাগ আমরা সরবরাহ করছি, যাতে আপনার ময়লাটা আপনি পলি ব্যাগের, এই যে মানে সিটিজেন এঙ্গেজমেন্ট, নাগরিক সম্পৃক্ততা, এই জায়গাটাতে কিন্তু আমি মনে করি সিটি কর্পোরেশন অনেকটা এগিয়ে আছে। যেমন ডেঙ্গু নিয়ন্ত্রণে এবং আপনার এই যে ওয়েস্ট ম্যানেজমেন্টে সিটিজেন এঙ্গেজমেন্টটা খুবই প্রশংসার দাবি রাখে। নাগরিকরা, আমরা বলি যে নাগরিকদের দায়িত্ব আছে, কিন্তু এটা বাই দিস টাইম আমার কাছে মনে হয়েছে যে আমরা নগরবাসীরা আমরা কিন্তু এই যে ধরেন এই যে সোশ্যাল মিডিয়া, আমরা মনে করি যে অনেক সময় নষ্ট করি সোশ্যাল মিডিয়াতে, কিন্তু সোশ্যাল মিডিয়াতে কিন্তু শিক্ষণীয় অনেক জিনিস আছে। কোথাও কোনো অসঙ্গতি হইলে এটার ব্যাপারে কিন্তু ব্যাপক পোস্ট আসতেছে এবং এইগুলো কিন্তু কর্তৃপক্ষের নজরে আসতেছে। সুতরাং রেকটিফিকেশনের যে জায়গাটা, কারেকশানের যে জায়গাটা, সেই জায়গাটা কিন্তু অত্যন্ত চমৎকার। আসলে বাংলাদেশ, সারা পৃথিবী দেখেন, কোভিড, কনফ্লিক্ট অ্যান্ড ক্লাইমেট, কোভিডে একটা যন্ত্রণা আমাদেরকে দিয়ে গেছে, সারা পৃথিবী থমকে গিয়েছিল। তার সাথে সাথে দেখেন যুদ্ধ, এই যে কনফ্লিক্ট মানবতাকে একদম থামিয়ে দিয়েছে এবং সাপ্লাই চেইনটা নষ্ট হয়ে গেছে। তারপরে আসছে ক্লাইমেট, বলতেছে যে 42 ডিগ্রি টেম্পারেচার, সেন্টিগ্রেড টেম্পারেচার, কিন্তু এটা ফিল করতেছি 49, 51, 52। মানুষ গরমে বের হতে পারছে না, একজন রিক্সাওয়ালা বা একজন শ্রমিক, সাধারণ মানুষ কিভাবে এই দুপুরে রাস্তায় থাকে, এটা ভাবলেই কিন্তু আমরা খুব কষ্ট পাচ্ছি। এইরকম একটা সময়ে দেখেন 3টা সি, কোভিড, কনফ্লিক্ট, ক্লাইমেট আমাদের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। তার মধ্যে আমাদের ম্যানেজমেন্টে আমাদের অদক্ষতা যদি যুক্ত হয় এটার সাথে, তাইলে সেটার জন্য কিন্তু মানুষকে অনেক বেশি কষ্ট করতে হবে, এবং এই কষ্টটা যাতে না করতে হয় এই জন্য আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমরা যে যেখানে আসি এবং আল্লাহকে হাজির নাজির জেনে, এই যে ধরেন কালকে আমরা কুরবানি করব, আমি কত টাকা দামের গরু কুরবানি করলাম, আমার গরুতে কত মন মাংস হইল, আমি মানুষের সাথে গরুর ছবি দিয়ে এই যে প্রচার, তার চাইতে বড় কিন্তু আল্লাহ পাক কিন্তু দেখবে আপনার সফটওয়্যারটা, মানে আমার ভিতরটা, আমি কোন নিয়তে কোন উদ্দেশ্যে এই কুরবানিটা করেছি, এবং আমি আসলেই আমি আমার ভিতরের পশুত্বটাকে আমি কুরবানি করছি কিনা। এই ভালো কথাগুলো আমরা বলছি, কিন্তু আমরা যদি একটু একটু চর্চা করি তাহলে আমার মনে হয় যে আমরা এই সামাজিক কাঠামোটাকে আরেকটু শক্তিশালী করতে পারবো। এই যে সোশ্যাল ক্যাপিটাল, এখনও বাংলাদেশে একজন মানুষ কামাই করে 6 জন বৈশা বৈশা খায়, এই চিত্র কিন্তু এই বাংলাদেশেই পাবেন, এবং বিশ্বের উন্নত বিশ্বে কিন্তু এটা নাই। এই সংস্কৃতিটা কিন্তু আমাদের একটা শক্তি, এটা আমাদের একটা পুঁজি, এটাকে আমরা এই যে আমাদের ইনবিল্ট এই যে সোশ্যাল ক্যাপিটাল, সৃষ্টিশীল যে সম্পর্কগুলো, মানবিক সম্পর্কগুলো, উন্নয়নের সাথে সাথে আধুনিকতার সাথে সাথে আমরা কিছু কিছু ক্ষেত্রে এইগুলোকে জেরে ফেলে দিচ্ছি। কিন্তু এটাকে নিয়ে যদি আমরা এগুতে পারি, তাহলে আমার বিশ্বাস যে উদ্দেশ্যে কুরবানি, যে উদ্দেশ্যে ত্যাগ আমরা করছি, আগামী দিন আমরা লক্ষ লক্ষ পশু জবাই দিব, এবং এই যে আমাদের সকল মানুষ মানে এক কাতারে চলে আসব, এটা মুখে বলছি না শুধু,
আক্ষরিক করতেই কিন্তু আপনার বহু মানুষ এটা প্রমাণ করবে কালকে যে না আমরা গরু জবাই করছি, গরিবের মাঝে আমরা মাংস বিলিয়ে দিচ্ছি, এবং এটা এই নিয়তটা যেন আমাদের সহি হয়। তাহলে আমি কেন ময়লাটা ফেলে দিব, আমি কেন এই যে পানি ছিটিয়ে এই রক্তটা কেন আমি আপনার পরিষ্কার করব না। এবং সিটি কর্পোরেশনের কর্মীরা যখনই প্রত্যেক এলাকাতে ইতিমধ্যে তারা 7 দিনব্যাপী 15 দিনব্যাপী সচেতন করেছে, এবং আপনার বিভিন্ন ম্যাটেরিয়ালস তারা এলাকায় এলাকায় সরবরাহ করেছে। কালকেও আমার বিশ্বাস, আমি এই মুহূর্তে উত্তর সিটি কর্পোরেশনে কাজ করছি না, কিন্তু গত ঈদেও তো আমি ছিলাম, আমার কাছে ইনফরমেশন আছে যে টিম করা হয়েছে, এবং প্রত্যেকটা টিম এলাকায় এলাকায় খুব দক্ষতার সাথে নৈপুণ্যতার সাথে তারা মাঠে থাকবে। তাহলে জনগণ যদি এটার সাথে অ্যান্টেঙ্গেল হয় এবং যদি মিলেমিশে কাজ করে, তাহলে আমার বিশ্বাস যে আগামীকাল এই কুরবানির যে বর্জ্য তৈরি হবে এটাকে, যেমন ধরেন উত্তর সিটি কর্পোরেশন আরও সিটি কর্পোরেশনরা আগে আসতেছে, একটা ভালো কাজ করেছে যে ওয়েস্ট টু এনার্জি। এটা নিয়ে অনেকে অনেক কথা বলতে পারে যে আমরা গাবতলীতে চায়নার সিএমএসসি কোম্পানির সাথে বিদ্যুৎ বিভাগ ডিএনসিসি একটা এই যে বর্জ্য কী বলে আপনার ওয়েস্ট ম্যানেজমেন্টের সবচেয়ে আধুনিক ইনসিনারেশন প্লান্ট, একটা ওয়েস্ট টু এনার্জি 42.5 মেগাওয়াট বিদ্যুৎ আমরা প্রত্যেক দিন সেখান থেকে আনইন্টারাপ্টেড ওয়েতে উৎপন্ন হবে, এটা আমাদের ন্যাশনাল গ্রিডে যাবে। ফাঁকে দিয়ে আমাদের 3 থেকে 3.5 মেট্রিক টন ওয়েস্ট প্রতিদিন আমরা আপনার কি বলে এই যে এইটাতে আমরা সাপ্লাই করব। এতে করে আপনি ওয়েস্টই আর খুঁজে পাবেন না। আমরা তো এখন 3000 মেট্রিক টন ওয়েস্ট তৈরি করি প্রতিদিন উত্তর সিটিতে। হয়তো এটা আগামী বছর যখন চালু হবে 2025-এর লাস্টে, তখন হয়তো আশা করি যে এই 3000 মেট্রিক টন বর্জ্য যদি এই ইনসিনারেশন প্লান্ট নিয়ে নেয়, তাহলে আমাদের হাতে আর বর্জ্য থাকবে না। সুতরাং ঢাকা শহরের সিনারিওটা চেঞ্জ হয়ে যাবে। আমাদের জন্য এটা নিশ্চয়ই আনন্দের। অবশ্যই এই বিষয়গুলোকে কেন্দ্র করে আমি বলতে চাই যে আমরা কিন্তু বসে না, ইটস এ মুভিং ডিনামিক্স। যেমন আমরা ধরেন যেই জায়গাটাতে ছিলাম ওয়েস্ট ম্যানেজমেন্টে, উইথ দ্য পাসেস অফ টাইম আমরা একটা পর্যায়ে এসেছি, জনসচেতনতা বেড়েছে, তবে আমাদের মাইলস টু গো, আমাদেরকে অনেকটা পথ আরও হাঁটতে হবে। যেমন আমি যদি আজকেই চিন্তা করি যে সুইডেনের মতো আমরা বিন দিয়ে দেখেছি, আমরা বিভিন্ন ধরনের ঝুড়ি বাস্কেট দিয়েছি, এগুলো থাকে না, রাস্তা থেকে সরে যায়, চলে যায়। তো এখন একটার সাথে আরেকটা, ওরা তো আসলে নিজেরা সরে যায় না, নিজেরা চলে যায় না, মানুষ নিয়ে যায়। এবং এই যে নিয়ে যাওয়াটা বললাম, আচ্ছা ঠিক আছে চুরি করে এটা সেটা বললাম না হয় কেউ না কেউ নিয়ে যাচ্ছে, এবং এই যে নিয়ে যাওয়াটা এটা কিন্তু একটা সংস্কৃতিরই অংশ। হ্যাঁ, আমি এই যে আমার বক্তব্যটা হলো যে দেয়ার শুড হ্যাভ এ টোটাল অ্যাপ্রোচ, একটা ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ। আসলে সিটি কর্পোরেশন তার কাজটা তারা করছে, ত্রুটি বিচ্যুতি সামান্য থাকতেই পারে, সেটা সংশোধনের সুযোগ আছে। ইভেন দেন জনসম্পৃক্ততা বাড়ানোর ক্ষেত্রেও কিন্তু বিশেষ করে ডেঙ্গিতে, মানে বিশেষ করে এডিস মশা নির্মূলে, কিউলেক্স মশা নির্মূলে সিটিজেন এঙ্গেজমেন্টটা বেড়েছে। ধন্যবাদ সেলিম রেজা, আপনার কাছে আবারও আসবো। যাচ্ছি ডাক্তার লেনিন চৌধুরী আপনার কাছে। আমরা যে গোটা আয়োজনের যে বিশালতা ব্যাপ্তি সেই জায়গাগুলো একটু শুনলাম সেলিম রেজার কাছ থেকে। এইখানে আমার একটা কথা মনে পড়লো, সেটা ছিল সেলিম রেজা বলছিলেন যে এই কোরবানির পশুর বর্জ্য সংগ্রহের জন্য বাড়িতে বাড়িতে হচ্ছিল পলিব্যাগ দেওয়া হচ্ছে। আমরা যদি পলিব্যাগের জায়গাটা মাথায় রাখি, দেখেন যেমন আগামীকালকে নর্থ সিটি কর্পোরেশন 9,40,000-এর মতন হচ্ছিল পলিব্যাগ দেবে, আর 1 লাখের মতন দেবে হচ্ছিল ডিগ্রেডেবল যে পলিব্যাগ হয়, মানে বায়োডিগ্রেডেবল পলিব্যাগ যেটা, সেটা দেবে। তো এই যে 1 লাখ বায়োডিগ্রেডেবল পলিব্যাগ, এটি কিন্তু আমার জন্য ঝুঁকি তৈরি করছে না, কিন্তু বিশাল অঙ্কের যে পলিব্যাগ 9,40,000, তো প্রায় 10 লাখ। আমরা একটি সংকটকে দূর করতে গিয়ে আরেকটা সংকটকে তৈরি করে বসছি কিনা বা আশঙ্কা থাকছে কিনা, একটু সেইখান থেকে আপনার কাছ থেকে। অনেক ধন্যবাদ। আমরা জানি বাংলাদেশে পলিথিন এর ব্যাগ ব্যবহার করা নিষিদ্ধ একটি বিশেষ থিকনেস পর্যন্ত, এবং সিটি কর্পোরেশন সে যেটি হোক না কেন, বা কোনো সরকারি অথবা কোনো সংস্থা, বিধিবদ্ধ দায়বদ্ধ সংস্থা, মূলত পলিব্যাগ দিতে পারে না। এটি একটি ব্যাপার। আমাদের দুটো বিষয় মনে রাখতে হবে। একটা হচ্ছে যে দেশের মানুষ পান খেতে খেতে হেঁটে যাচ্ছে এবং পিকটা রাস্তার পাশে ফেলছে, অথবা একটু পরে কাশি দিয়ে কফটা রাস্তার পাশে ফেলছি, কলা খেয়ে খোসাটা ছুঁড়ে ফেলে দিচ্ছে, সেই দেশের মানুষকে নিয়ে আমরা পরিচ্ছন্নতা বা বর্জ্য ব্যবস্থাপনার কথা বলছি। আবার পাশাপাশি ব্লিচিং পাউডার দিচ্ছে এবং পলিব্যাগ দিচ্ছে।
ব্লিচিং পাউডারটা কি করবে, এটি পরিষ্কার করার পরে ড্রেনের সাহায্যে এটি কোথায় যাবে, নদীতে অথবা ভূগর্ভস্থ যাবে। এই ভূগর্ভে গিয়ে এটি ভূমিজ প্রাণ যেটি সেখানে এক ধরনের পরিবর্তন আনবে এবং নদীতে যেটি যাবে জলজ জীবনে পরিবর্তন আসবে, যেটা ঘুরে ফিরে আমাদের শস্য, আমাদের খাদ্য চক্রে প্রবেশ করবে। একই সাথে এই পলিব্যাগগুলো যেখানে ফেলা হবে সেখানে তো আমরা বলি একটি মহা বিপর্যয়ের তৈরি করবে। আসলে এটি হচ্ছে কেন, আমরা যদি এই জায়গায় আমরা নজর দিই তাহলে আমরা দেখব যখন বর্জ্যের কনসেপ্টটা, ধারণাটা তৈরি হয়েছিল, মানুষের জীবন যাপনের মধ্য দিয়ে উৎপাদিত অপ্রয়োজনীয় কিছু পদার্থ যেগুলোকে আমাদেরকে ফেলে দিতে হবে, নষ্ট করতে হবে। নষ্ট করার জন্য দুটো পদ্ধতি ছিল, একটি মাটির নিচে দেয়া, পুঁতে দেয়া, আর একটি পুড়িয়ে ফেলা। কিন্তু কালক্রমে আমরা দেখলাম পুড়িয়ে ফেললে এটি দিয়ে যে গ্যাসগুলো তৈরি হয় তাকে সেগুলো গ্রিন হাউস গ্যাসের কয়েকটি, এবং এগুলো বৈশ্বিক উত্তাপ বাড়িয়ে দেয়, বায়ু দূষণ করে, ফলে এটিকে অনুৎসাহিত করা হচ্ছে। এবং দ্বিতীয়ত যখন এটি ভূমিতে পুঁতে দেওয়া হয় এর মধ্যে এমন অনেকগুলো উপাদান থাকে, সময় হলে পরে আলোচনা করব, সেই উপাদানগুলো ভূগর্ভস্থ পানির সাথে মিশে আবার যখন মানুষের খাদ্যচক্রে আসে মানুষের ক্ষতি করে, এবং একই সাথে কতগুলো আছে যেগুলো তেজস্ক্রিয়তা, বিকিরণ ইত্যাদির কারণ করে। এখন এই ভাবনাটা, এই পলিব্যাগ বা ব্লিচিংয়ের ভাবনাটাকে, এটিকে দোষারোপ করার আগে রাষ্ট্রের যে বর্জ্য ব্যবস্থাপনার ফিলসফি সেই জায়গাটায় নিতে হবে। পুড়িয়ে ফেলা বা মাটিতে পুঁতে ফেলা এটি বেশ কিছু আগের দিনের ভাবনা। যখন পৃথিবী চতুর্থ শিল্প বিপ্লবের যুগে রয়েছে, বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ হতে যাচ্ছে, তখন তো বর্জ্যেরকে ইকুইভ্যালেন্ট টু ওয়েলথ, মানে বর্জ্যকে সম্পদে রূপান্তরিত করতে হবে, যেটি যেমনটি জনাব সেলিম রেজা বললেন, সিটি কর্পোরেশন বিদ্যুৎ উৎপাদনের মধ্য দিয়ে এই জায়গাটায় পদক্ষেপ করছে। এটি কিন্তু অসাধারণ একটি পদক্ষেপ। মানে আমি বলবো চতুর্থ শিল্প বিপ্লবের যুগে স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য এটি একটি ইতিবাচক পদক্ষেপ। কোরবানির কালকে লক্ষ লক্ষ কোটি কোটি পশু জবাই করা হবে। আচ্ছা, এই পশুটির আমি একটু ক্যাটাগরিক্যালি যদি বিশ্লেষণ করি, দেখুন, পশুর চামড়া আমাদের চামড়া শিল্পের জন্য অত্যন্ত দরকারি। পশুর শিং, হাড়, এগুলো দিয়ে বোতাম, চিরুনি সহ আরও কিছু তৈজসপত্র, বাড়িতে ব্যবহারের জিনিসপত্র তৈরি হয়। এবং হাড় দিয়ে আমরা জানি সার তৈরি হয়। এবং একই সাথে যে পেটের ভেতরে যে গোবরগুলো থাকে সেগুলো জৈব সার তৈরি করা যেতে পারে। এবং আরও কতগুলো অন্ত্রের যে অংশগুলো ফেলে দেওয়া হয় এটি দিয়ে মাছের খাবার, মুরগির খাবার ইত্যাদি তৈরি করা যেতে পারে। আচ্ছা, আমাকে বলুন, সারা দেশে আমাদের কম বেশি 1.5 কোটির মতো পশু কোরবানি করা হবে। তাহলে এই 1.5 কোটি পশু, এই যে বর্জ্যগুলো, আমরা হাড়গুলো দিয়ে কোন জায়গায় কিভাবে চিরুনি, বোতাম ইত্যাদি ইত্যাদি তৈরি করব, কোনো পরিকল্পনা আমাদের আছে? আমরা চামড়াটাকে কিভাবে রক্ষা করে কোন জায়গায় নিয়ে যাব, তার পূর্ণাঙ্গ পরিকল্পনা থাকলেও সেটি কতগুলো সিন্ডিকেটের চক্রান্তে পড়ে বারবার কিন্তু আহত হয়, নষ্ট হয়। আপনি দেখুন, এই যে পরিমাণ গোবর বের হবে, আমরা জানি আজকের পৃথিবীতে রাসায়নিক সার থেকে সরে এসে জৈব সারের দিকে আমরা ঝুঁকছি। ঢাকাতে কম বেশি 7 থেকে 8,000 মেট্রিক টন বর্জ্য তৈরি হচ্ছে। এর অন্তত 55 থেকে 60 ভাগ হচ্ছে জৈব বর্জ্য। এই জৈব বর্জ্য থেকে জৈব সারে রূপান্তরিত করা যায়। একইভাবে পশু কোরবানির থেকে একটা জৈব সার করতে যায়। আমাদের কোনো পরিকল্পনা নেই যে এটাকে সারে আমরা রূপান্তরিত করব। তাহলে প্রধানমন্ত্রী ঘোষিত যে স্মার্ট বাংলাদেশ এবং বিশ্বায়নের এই যুগে সবার সাথে তাল মিলিয়ে চলার জন্য বর্জ্যকে সম্পদে রূপান্তরিত করার একটি সামগ্রিক ভাবনা তো আমাদের মধ্যে নাই। এবং এই ভাবনাটা কর্তৃপক্ষের পক্ষ থেকে আসবে এবং কর্তৃপক্ষ জনসাধারণকে যুক্ত করবে। যুক্ত করার জন্য নানা ধরনের উদ্দীপনা, ট্রেনিং, প্রশিক্ষণ, প্রচার ইত্যাদি সর্বব্যাপী সেই প্রচার বা প্রশিক্ষণ বা উদ্দীপনাও কিন্তু আমাদের নেই।
তাহলে আমাদের এখন প্রথম কাজটা কি? একটি হচ্ছে আমরা সবাই জানি যে একটি সংস্কৃতগত বা সাংস্কৃতিক পরিবর্তন আনার জন্য অনেক শ্রম দিতে হয়। সেইটা কিন্তু আমরা এখনো শুরু করিনি বলেই কিন্তু কোরবানির বর্জ্যকে সম্পদে রূপান্তরিত করার যে সমূহ একটি সম্ভাবনা, অথবা জৈব বর্জ্যকে জৈব সারে রূপান্তরিত করার যে একটা বিশাল সম্ভাবনা রয়েছে, আমরা সেই ভাবনাটাকে না ভেবে আমরা পলি ব্যাগ ব্লিচিং পাউডারের মধ্যে আটকে রয়েছি। অর্থাৎ ভাবনাগত জায়গায় কিন্তু আমরা এখনও যুগের সাথে সময়ের সাথে তাল মিলিয়ে চলতে পারিনি। এই কাজটা আমাদের করতে হবে। দ্বিতীয়ত দেখুন, সিটি কর্পোরেশনের পক্ষ থেকে রাস্তার পাশে বালতির মতো দেওয়া হচ্ছিল ময়লা ফেলার জন্য। আমরা সেটি ফেলিনি, সেগুলো উধাও হয়ে গিয়েছে। এবং এই দেশে ম্যানহোলের ঢাকনা চুরি হয়, ম্যানহোল সবচেয়ে জঘন্য চুরি যেটি। তাহলে সংস্কৃতিগত জায়গায় এটিকে রুখে দেওয়ার জন্য জনসাধারণকে যুক্ত করে আমরা এখন পর্যন্ত কি করেছি? আপনার কি মনে হয় না যে একটা শক্তিশালী নৈতিক মান যদি সমাজের ভেতরে না থাকে তাহলে আসলে এই বিষয়গুলোকে আটকানো কঠিন? নৈতিক মান দুভাবে আসে। একটি হচ্ছে উদ্দীপকের সাহায্যে মানুষকে উদ্দীপ্ত করা, একটি আসে আইন প্রয়োগের মধ্য দিয়ে। ধরুন, আজ থেকে 70 বছর আগে সিঙ্গাপুরের মতো দেশটি জেলেদের একটি রাষ্ট্র ছিল। যখন এই রাষ্ট্রটি উন্নয়নের পথে গেল, কি দাঁড়ালো? একটি শক্তিশালী আইন প্রয়োগকারী সংস্থা তৈরি হলো এবং একই সাথে মানুষজনকে উদ্দীপ্ত করার জন্য, আমরা ইংরেজিতে বলি মোটিভেটেড করার জন্য, এক ধরনের কাজ শুরু হলো। এবং যেখানে যে লোকটি, আমরা জানি যখন মানুষকে উদ্দীপ্ত এবং মোটিভেটেড করা হয়, প্রথমেই একটি অংশ মোটিভেটেড হয়, তাদের জন্য আইন প্রয়োগ দরকার হয় না। কিন্তু আরেকটি অংশের মধ্যে আবার দুটো অংশ থাকে। একদল একেবারেই মোটিভেটেড হতে চায় না, একদল একটু টানাপোড়েন থাকে, দোদুল্যমান থাকে। দোদুল্যমানরা আইন প্রয়োগের প্রথম পর্যায়ে কিন্তু তারা প্রশিক্ষিত হয়ে যায়। পরবর্তী যে 25 বা 15% থাকে, তাদের ক্ষেত্রে আইনের কঠোর প্রয়োগ দরকার হয়। এখন আমাদের প্রয়োজন হয়েছে সেই জায়গাটিতে, মানে পাশাপাশি যাওয়ার জন্য। আমাদের একটা বিরতির সময় হয়ে গেল, তারপরে আবারও ফিরবো আপনাদের কাছে এবং ফিরে এই যে আইনি কাঠামো সে বিষয়টি নিয়ে একটু কথা বলবো। তার সঙ্গে সংশ্লিষ্ট আরও কিছু বিষয় আছে, সেগুলো নিয়ে একটু কথা হবে। যাচ্ছি বিরতিতে। প্রিয় দর্শক, ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে সবাই হয়ে গেল একটা বিরতির। ফিরবো অল্প সময়ের ভেতর, আশা করি সঙ্গেই থাকছেন। প্রিয় দর্শক, আপনাদের আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। ধন্যবাদ বিরতির সময়টুকু আমাদের সঙ্গে থাকার জন্য। যাচ্ছি আলোচনায়। মোহাম্মদ সেলিম রেজা, এবার আপনার কাছে যাচ্ছি। আমরা আমাদের বিদ্যমান যে বর্জ্য ব্যবস্থাপনা, তার জন্যে নেওয়া বিভিন্ন কৌশল পদক্ষেপ এবং আমাদের যে জনমানুষের ভেতরে থাকা যে মনস্তত্ত্ব, যে সংস্কৃতি, তার কতটুকু এর জন্যে ভালো, কতটুকু মন্দ, এই পুরো বিষয়টাই একটু প্রথম পর্বে বেশ আলোচনা হয়ে গেছে। এবার যে জায়গাটা একটু যেতে চাইছি, যে আপনি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কাজ করার কারণে আপনার কিছু অভিজ্ঞতার জায়গা হয়েছে, যেখান থেকে আপনি পরিষ্কারভাবে আমাদেরকে একটু বলতে পারেন যে বিদ্যমান যে আইনি কাঠামো কিংবা সরকারের যে নীতি, সেগুলো আসলে একটি সুস্থ বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলার জন্যে কতটুকু সহযোগী বা কিছু ইমিডিয়েট কিছু অ্যাকশন জরুরি বলে আপনি মনে করেন কিনা? দেখুন, আসলে বর্জ্য ব্যবস্থাপনা সারা পৃথিবীর সামনে একটা বড় চ্যালেঞ্জ। এখানে যেমন এখন ই বর্জ্য, ওয়েস্ট, ইলেকট্রনিক বর্জ্য এখন একটা আলোচনার বিষয়। প্রতিনিয়ত আপনার এই যে প্রচুর গার্বেজ আসতেছে আপনার ইলেকট্রনিক্সের জগৎ থেকে। গাজীপুরে তো একটা প্ল্যান্ট করা হচ্ছে, অলরেডি হচ্ছে। এবং আপনার আরও ইন্টারেস্টিং যেমন মেডিকেল ওয়েস্ট, আপনি যদি মেডিকেল ওয়েস্টের বিষয়টা সামনে আনেন, আপনি যদি ইউনাইটেড হাসপাতালের সামনে দাঁড়ান, কিছুক্ষণ পরপরই দেখবেন যে পলি ব্যাগে করে প্রচুর জিনিসপত্র নিচে নামতেছে। তো প্রত্যেকটা হসপিটালে এরকম আমার পর্যাপ্ত প্রচুর মানে
হিউম্যান ওয়েস্ট, এটা সেটা আপনার এই যে হাত পা কাটা বিভিন্ন অপারেশনের জিনিসপত্র, এইটা কিন্তু আপনার নর্মাল ওয়েস্ট ম্যানেজমেন্টের ভিতরে এটা কিন্তু আসবে না। এটা সাইন্টিফিক্যালি এটাকে আপনার অ্যাড্রেস করতে হবে, এটার প্ল্যান্ট এবং আদার্স ইস্যুগুলো একটু ডিফারেন্ট হবে। ইলেকট্রনিক বর্জ্যগুলো কাজটি করার জন্য একটি ভালো মানে উদ্যোগ আছে, একটি প্রতিষ্ঠান বেশ কাজ করছে, বাট প্রশ্ন হলো যে আমরা যে বাসাবাড়ি থেকে বর্জ্যটা এখন কালেক্ট করছি, দেখেন এই যে কথাটা এসছে যে ওয়েস্ট ইজ নট এন ওয়েস্ট, ইটস সিম্পলি লাইক গোল্ড। বর্জ্যকে কেন্দ্র করে আপনার ইতোমধ্যে ঢাকা শহরে বিগত 5 বছরে বেশ কয়েকটি খুন হয়েছে, মারামারি হয়েছে। বর্জ্যের ব্যবস্থাপনাটা কার হাতে থাকবে? তো সিটি কর্পোরেশন এই কাজটি নিজেরা করার জন্য একটি আইনি কাঠামো ইতোমধ্যে দাঁড় করিয়েছে। বাসাবাড়ি থেকে বর্জ্যটা কারা কালেক্ট করবে, এবং এই বর্জ্যটা কালেক্ট করার সাথে সাথে সেগ্রিগেশন হয়ে যাচ্ছে। এই যে বাঙ্গারির দোকান হচ্ছে ঢাকা শহরে, বাঙ্গারির দোকান খুবই লাভজনক একটা দোকান। এই বাঙ্গারির দোকান থেকে আপনার এই যে বর্জ্যটা বাসাবাড়ি থেকে আসে, বাঙ্গারির দোকানে চলে যাচ্ছে কিছু জিনিস। আমাদের সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন, যেটাকে আমরা STS বলছি, তা আমরা তো উত্তর সিটি কর্পোরেশন আন্ডারগ্রাউন্ড STS করার উদ্যোগ নিয়েছিলাম, এবং সেটা এখন চালু আছে। হয়তো শিগগিরই হয়তো এটা আলোর মুখ দেখবে। আমরা যাতে ওয়েস্ট চলে যাবে মাটির নিচে, সেখানে প্রসেস হয়ে আবার এটা বের হয়ে চলে যাবে কি বলে আপনার ডাম্পিং স্টেশনে। এই যে প্রক্রিয়াটা এটা অনেক ব্যয়বহুল। একটা আন্ডারগ্রাউন্ড, যেমন আমি যেখানে একটা সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন করতে আমার 30, 40, 50 লাখ টাকা এনাফ, সেখানে কয়েক কোটি, 5-7 কোটি টাকা লাগবে আমার, বা 10 কোটি টাকাও লাগতে পারে অত্যাধুনিক একটা আন্ডারগ্রাউন্ড STS করতে। তাহলে এই যে ইনভেস্টমেন্ট, একটা মানে মাল্টিপারপাস, এই যে আপনার এই যে ডাম্পিং করার জন্য আপনার যে ভেহিকেলগুলো আমরা যে কিনতেছি বা আনতেছি, এগুলো খুব কস্টলি। তাহলে সব সিটি কর্পোরেশন, সব পৌরসভার পক্ষে রাতারাতি এই যে আমাদের যে ইনকাম বাড়ানো, আমরা তো সবাই ট্যাক্স দিচ্ছি, কিন্তু অনেকে আবার ট্যাক্স দিতে চাই না। ট্যাক্স হইলেই আবার আপিল করে কমানো, ট্যাক্স একটু বাড়ালে এটার সাথে অনেকগুলো মানে ইস্যু চলে আসে, যে ট্যাক্স বাড়লে আবার যে এটার উপরে একটা মানে রাজনৈতিক একটা ভোটের একটা ব্যাপার থাকে, যার কারণে ট্যাক্স রাতারাতি ইচ্ছে করলে বাড়ানোও যাচ্ছে না। তাহলে সঙ্গত কারণে যে ইনকাম, এই ইনকামের ভিতরেই কিন্তু আমাকে এই ম্যানেজমেন্টের টোটাল প্রসেসটাকে শেষ করতে হচ্ছে। তো সঙ্গত কারণেই যে এই সীমিত ইনকামের ভিতরে এত বিশাল কর্মযজ্ঞ, হ্যাঁ, মানে 1-1.5 কোটি মানুষের নিত্যদিনের যে এই যে ওয়েস্টের যে ম্যানেজমেন্ট, এটাকে আর শুধু আইন প্রয়োগ করে দেখেন, আইনের অতি প্রয়োগ সম্ভব, অপপ্রয়োগ সম্ভব, অথবা আইনের না প্রয়োগ সম্ভব, কিন্তু যথাযথ প্রয়োগ এটা কিন্তু খুবই টাফ কাজ। এখন আপনি ধরেন এই যে খাদ্যে ভেজাল, হ্যাঁ, একজন দরিদ্র মানুষ, হ্যাঁ, 2000 টাকা তার পুঁজি, কিছু পুরি বানিয়ে বা সিঙ্গারা বানিয়ে রাস্তায় সে বিক্রি করছে। এখন আপনার যে আইন যেটা বলতেছে এখানে এই যে লাখ টাকা জরিমানা, তো এখন যদি তারে আপনি জরিমানা করেন, তার তো জেল খাটা ছাড়া কোনো উপায় নেই। এইটা তাই বলে তাকে আইনের বাইরেও রাখা যাচ্ছে না। এই জন্য অনেক সময় মানবিক দিকটা আপনার আইন প্রয়োগের সময় তখন লক্ষ্য করা যায় না। তখন গরিব মানুষ অথবা রাস্তার ছোট ব্যবসায়ী দেখা যাচ্ছে যে আইনের কাঠামোতে পড়ে জেল জরিমানার মধ্যে পড়ে যাচ্ছে। তখন আবার একদিক থেকে একটা মানবিক একটা হিউম্যান ক্রাই, যে এই গরিব মানুষগুলোর উপরে অত্যাচার হচ্ছে। মানে আপনার অনেক বিষয় মাথায় রেখে আইনটার প্রয়োগ করতে হয়। তারপর ব্যবস্থাপনার মতো জায়গাতে আসলে এতগুলো দিক মাথায় রাখতে হয়, মাথায় রেখে। এখন ধরেন কোনো কারণে আপনার গাড়ি নষ্ট হয়ে অথবা গাড়ি অ্যাক্সিডেন্ট করেও তো ময়লা রাস্তায় পড়ে যাচ্ছে। আমরা দেখুন, আমরা আইন প্রয়োগ করেছি, আমরা কি করেছি, সকালবেলা দোকান খোলার পরে কোনো মার্কেটে সামনে দেখা যাচ্ছে যে আপনি ভ্যানিটি ব্যাগের ভিতরে দেখবেন প্রচুর ময়লা টলা থাকে, এই যে এইটা সেটা কাগজপত্রে অনেক কিছু থাকে। তো ভ্যানিটি ব্যাগ একজনে কেনার পরে এই জিনিসগুলো তো সে নিয়ে যায় না, সে দোকানে এই জিনিসগুলো ফেলে যায়। তারপরে ধরেন আপনার এই যে অনেক কিছুর ভিতরে এইরকম জুতার ভিতরে এটার ভিতরে প্রচুর ময়লা থাকে। এই যে সবকিছু এগুলো দোকানটা খোলার পরে সারাদিনের ময়লা দেখা যাচ্ছে যে একসময় দোকানের সামনে রাস্তায় ফেলে দিত। তা আমরা এইগুলোতে মোবাইল কোড করেছি। বাজার সমিতির সাথে আমরা বসছি বা এখনও বসছে সিটি কর্পোরেশন, তারা কি বলতেছে যে ভাই আপনারা এই ওয়েস্টগুলো, এই ময়লাগুলো রাস্তায় ফেলবেন না, কারণ আমার লোকজন সকাল 6টায় ময়লাগুলো কালেক্ট করছে, পরের দিন সকাল 6টায় বা ভোর 4টায় আসবে, এই 24 ঘন্টা নগরবাসী ময়লাটা এনজয় করবে। সুতরাং এইটা হইতে দেওয়া যাবে না। আমাদের যদি সাংস্কৃতিক মানটা এই জায়গায় থাকতো যে আমরা এগুলো ঘটতে দেব না, তাহলে কিন্তু এই যে এত আইনের প্রয়োগ করতে গিয়ে সেই জায়গাটাতে আপনি যাচ্ছেন। যেমন ধরেন এখন বাংলাদেশে, এখন যদি বলি যে বাংলাদেশে কত মানুষ মোবাইল ব্যবহার করে,
হ্যাঁ, মানে প্রায় অলমোস্ট সকল সক্ষম মানুষের কাছে, আমাদের বাসার কাজের বউয়ের হাতেও মোবাইল আছে, সেও ফোন করে বলে যে আপা আজকে আসতে পারবো না, কামরা আপনি সেরালেন। এইটা কিন্তু সে ফোন করে আমাদেরকে বলে। তাহলে এইটা কিন্তু দিস ইজ ওয়ান সর্ট অফ ডেভেলপমেন্ট। এই যে ডিজিটাল বাংলাদেশ হয়েছে, আমরা টাকা পাঠাইতাম বা টাকা উঠাইতাম কিভাবে, ব্যাংকে টাকা উন্নয়ন হচ্ছে কোনো সন্দেহ নেই, কিন্তু এই যে মানে খুব জরুরি সেটা, এই সচেতনতাটা কিন্তু এখন বাড়ছে। হ্যাঁ, কিন্তু উন্নয়নের সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু সচেতনতা, এই যে অনলাইন অ্যাক্টিভিটিস বাড়ার কারণে, মোবাইল ব্যবহারের কারণে আপনার কিন্তু এই যে ধরেন সোশ্যাল মিডিয়ার কারণে সচেতনতা বাড়ছে। আমরা কিন্তু এই সমস্ত প্রোডাক্ট, যেমন ধরেন মোবাইল বলেন, ল্যাপটপ বলেন, বা এই যে এখনকার যত প্রয়োজনীয় মানে যে পণ্যগুলি নতুন করে আমাদের জীবনে সংযুক্ত হলো, সেখান থেকে কিন্তু ঝুঁকিপূর্ণ বর্জ্য তৈরি হচ্ছে, আবার সেটাও মাথায় রাখতে হচ্ছে। হ্যাঁ, তো তবে এখানে ফর্মুলা তো আছে, আপনার গতি নিলে আপনাকে দুর্গতি নিতে হবে, সেটা অবশ্যই। এবং সেই কারণে এটা ম্যানেজমেন্টের মধ্যে মানবজাতি বিগত 1 লক্ষ বছরে যেই পরিমাণ নলেজ একসাথে করতে পারে নাই, আপনি দেখেন বিগত 1-150 বছরে মানবজাতির সামনে এর চাইতে অনেক বেশি নলেজ চলে আসছে। এখন আগে বলতাম যে প্রতি 10 বছরে নলেজ মাত্রাটা দ্বিগুণ হয়, কিন্তু এখন তো 2 বছরে 1 বছরে নলেজের লেভেলটা সোসাইটিতে ডাবল হয়ে যাচ্ছে। তাহলে এই যে লাগবে না, একটা ভার্চুয়াল জগৎ আসতেছে, এবং এই যে ধরেন এআই আসতেছে, এখন চ্যাট জিটিপি দিলে রচনা লিখে দিচ্ছে, সন্দেহ নেই। কিন্তু এইরকম একটা সোসাইটিতে মানুষজন সচেতন হবে, এবং এটাই স্বাভাবিক। শুধু বাংলাদেশ না, পৃথিবীর সর্বত্রই যখনই হচ্ছিল, যেমন যখন শিল্প বিপ্লব শুরু হয় তখন নতুন করে বর্জ্য উৎপাদন শুরু হয়, তার মানে তো শিল্প বিপ্লবটাকে আটকে দেওয়া যাবে না, ইন্ডাস্ট্রিয়ালাইজেশনকে বন্ধ করা যাবে না। আপনি গতি নিচ্ছেন, দুর্গতি নেবেন না। অবশ্যই। শুনেন, সড়ক দুর্ঘটনা কি বাংলাদেশে বেশি না আমেরিকাতে বেশি? সড়ক দুর্ঘটনা আমেরিকাতে বেশি। আত্মহত্যা এবং এই যে ধরেন আপনার বন্দুক দিয়ে গুলি করে সামনাসামনি মেরে ফেলার ঘটনা, এটা বাংলাদেশে বেশি না একটু ফার্স্ট ওয়ার্ল্ডে বেশি? সংস্কৃতি এই ব্যাপারটা একটু লেনিন চৌধুরী আপনার কাছে যাব প্লিজ। আচ্ছা, এটা ব্যাপার যে আমরা সামাজিকভাবে পিছিয়ে, আমাদের লোকজন পরিচ্ছন্নতা, বর্জ্য ব্যবস্থাপনা এই বিষয়টা নিয়ে আগের চেয়ে অনেক অগ্রসর। ধরুন একটা সময় এই দেশে খোলা জায়গায় যে পরিমাণ লোক মল ত্যাগ করত, এখন সেটা প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে। তার মানে সাংস্কৃতিক পরিবর্তন ঘটানো যায়। আমরা বর্জ্য ব্যবস্থার ক্ষেত্রে এটা কেন পারছি না? আসলে তো পারতে হবে। পারতে গিয়ে দেখুন, আগামীকালের কোরবানির ঈদে পুরো ঢাকা শহর তকতকে ঝকঝকে পরিচ্ছন্ন থাকবে, এটি সম্ভব না। কিন্তু আমরা চাই কি গত বছরের চেয়ে এবছর আর একটু বেশি পরিষ্কার হয়, তার পরের বছর আরও বেশি পরিষ্কার হয়। তো এটি করতে গেলে একটা পথরেখা থাকতে হবে। তো যেমন একটি রাষ্ট্র তার 5 বছরের উন্নয়নের জন্য একটি পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করে, তাহলে তো পরিচ্ছন্নতার ক্ষেত্রে এরকম ধাপগুলো চিহ্নিত থাকতে হবে। আমাদের অসুবিধা হচ্ছে আমরা সেই ধাপগুলোকে চিহ্নিত করতে পারিনি। না করার কারণে ঠিক কোত্থেকে শুরু করে কোথায় শেষ করব, এটা নিয়ে একটা ধোঁয়াশা আমাদের মধ্যে থাকে। যেমন ধরুন, খুব জনাব সেলিম রেজা যথার্থই বলেছেন যে বর্জ্য বা ইলেকট্রনিক বর্জ্য নতুন সমস্যা তৈরি করছে। তাহলে ইলেকট্রিক বর্জ্যকে, বর্জ্যকে ব্যবস্থাপনার জন্য একটি আইন দরকার। 2017-তে এটির একটি খসড়া হয়েছিল, আমি যতদূর জানি এটি এখনও আইন হিসেবে গৃহীত হয়নি। হয়েছে কি গৃহীত? না, এটি চূড়ান্ত পর্যায়ে আছে না, মানে খসড়াটা আছে। তার মানে 2017 থেকে 2024 এতগুলো বছরে বর্জ্য সম্পর্কিত আমরা একটি আইন প্রণয়ন করতে সমর্থ হইনি। খসড়ার থেকে আইন প্রণয়ন, তার মানেটা কি? আচ্ছা, এর পাশে দেখুন 2021 সনে স্যাটেলাইট এর মানে উপগ্রহের তোলা চিত্র থেকে আমরা দেখলাম হঠাৎ করে ঢাকা শহর পৃথিবীতে সবচেয়ে বেশি মিথেন গ্যাস নির্গমনের জায়গা হয়ে গেল। আমরা একটু সচকিত হলাম। আমরা প্রথমে খুঁজেই পেলাম না যে কোথায় মিথেন থাকতে পারে। তারপরে দেখা গেল ঢাকা শহরে 2টো ডাম্পিং গ্রাউন্ড বা বর্জ্য ফেলার জায়গা আছে, একটি মাতোয়াইলে, একটি গাবতলীর পাশে। আচ্ছা, 2022-এ আমরা দেখতে পেলাম যে পৃথিবীর 61টি নগরী নিয়ে একটি সমীক্ষা হলো। সেখানে মিথেন গ্যাস, যেটি গ্রিন হাউস গ্যাস, বিষাক্ত, যেটি বর্জ্য থেকে মানে জৈব বর্জ্য থেকে হয়, সেটিতে ঢাকা দ্বিতীয়। আচ্ছা, ঢাকা যদি 2022-এ দ্বিতীয় হয়, তারপরে আমাদের দায়িত্ব কী ছিল? আমাদের দায়িত্ব ছিল এটা কীভাবে কমানো যায়। আমরা সাধারণ মানুষ কিন্তু কোনো সূত্রে থেকেই জানতে পারিনি ঢাকার 2টো সিটি কর্পোরেশন সেই মিথেন গ্যাস কমানোর জন্য কী কী পদক্ষেপ গ্রহণ করেছে। লেনিন চৌধুরী, আমাদের একটা বিরতির সময় হয়ে গেছে, ফিরবো আপনার কাছে বিরতির পর। প্রিয় দর্শক, ইস্পাহানী মির্জাপুর জিরোরে আরও একটা বিরতি
ফিরব অল্প সময়ের মধ্যেই, আশা করি সঙ্গেই থাকছেন। প্রিয় দর্শক, আপনাদের আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। ধন্যবাদ বিরতির সময়টুকু আমাদের সঙ্গে থাকার জন্য। ফিরছি আলোচনায়। লেলিন চৌধুরী, আপনি কথা বলছিলেন, মাঝখানে গিয়েছিলাম বিরতিতে। হ্যাঁ, আচ্ছা, আমরা আজকে যখন কথা বলছি ঠিক এটি কিন্তু 17 তারিখ, অর্থাৎ ঈদের দিন শুরু হয়ে গিয়েছে এবং আবহাওয়ার পূর্বাভাস রয়েছে আগামীকাল মানে সারাদিন বৃষ্টি হতে পারে। নিশ্চয়ই আমাদের আপনাদের সবারই মনে আছে 2 বছর আগে এরকম একটি কোরবানির ঈদে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল। ঢাকায় কোথাও কোথাও রক্ত মেশা লাল পানির নদী বা খাল তৈরি হয়েছিল এবং এবারও কিন্তু সেরকম একটি আশঙ্কা হচ্ছে যে অর্থাৎ রক্তের খাল বা নদী হয়ে যেতে পারে। অর্থাৎ 2 বছর আগের থেকে আমরা আমাদের পয় নিষ্কাশন ব্যবস্থার যে উন্নতি হওয়া উচিত ছিল সেটা কিন্তু এখনো হয়নি এবং এর সাথে তো পরিচ্ছন্নতা একটা গভীর যোগাযোগ রয়েছে। মাত্র কয়েকদিন আগে যে বৃষ্টিটা হলো ঢাকার বেশ কতগুলো জায়গা কিন্তু ডুবে গেল। তার মানে আমরা ধাপে ধাপে উন্নয়নের দিকে যে যাব সেই পথরেখাটা যদি আমরা স্পষ্ট না করি, রাষ্ট্রের দিক থেকে যদি আমরা বর্জ্য ব্যবস্থাপনা বা পরিচ্ছন্নতার দর্শনটাকে ধারণাটাকে যদি পরিষ্কার না করি, তাহলে কিন্তু এবং নাগরিকদের পক্ষ থেকে যদি সচেতনতার জায়গাটি নিশ্চিত না করা যায়, তাহলে কিন্তু আমরা যখন যেটা সমস্যা হয় সেটি থেকে মুক্তি পাওয়ার জন্য চেষ্টা করি, তাৎক্ষণিক কিছু চেষ্টা, তাৎক্ষণিক অ্যাডহক ভিত্তিতে আমরা বলে থাকি। আসলে এই জায়গা থেকে সরে এসে সাধারণ মানুষ, স্থানীয় সরকার, কেন্দ্রীয় সরকার এরকে যুক্ত করে একটি পরিবর্তনের স্রোতধারা তৈরি করতে হবে, যার মধ্য দিয়ে আমরা একদিকে যেমন বর্জ্য ব্যবস্থাপনা বলি, পরিচ্ছন্নতা ব্যবস্থাপনা বলি, তার উন্নয়নটি ঘটাবো, অন্যদিকে সাধারণ মানুষকেও আমরা বোঝাতে সমর্থ হব যে এটি তারই কাজ, তার নিজের ভালোর জন্য। সে যদি বর্জ্যটি ঠিকমতো ব্যবস্থাপনা না করে, সে নিজে, তার সন্তান, তার প্রিয়জন আক্রান্ত হবে, সেটি ডেঙ্গু হোক, করোনা হোক, টাইফয়েড হোক অথবা যাই কিছু হোক না কেন। অতএব সে এই কাজটি না করলে নূতন নূতন রোগের উৎপন্ন হবে এবং তার জীবন, তাদের সবার জীবন, আমার জীবন নাশের সম্মুখীন হবে। অতএব সেই জায়গাটিতে কাজ করার জন্য একটি সম্মিলিত স্রোতধারা উদ্যোগ তৈরি করতে। ধন্যবাদ লেনিন চৌধুরী। মোহাম্মদ সেলিম রেজা, যাচ্ছি আপনার কাছে। আমরা যদি বর্জ্য ব্যবস্থাপনাতে যেমনটি শুনছিলাম, চমৎকার করে আমাদের যে লেনিন ভাই কথা বলছিলেন এবং যুক্তিসঙ্গতভাবেই তিনি কিছু বিষয় সামনে নিয়ে এসছেন এবং এটা মানে যে মিথেন গ্যাস যেটা বলতেছিলেন একটু আগে, মিথেন গ্যাস আসলে আমরা কিন্তু এখন মিথেন ট্রিট করা হচ্ছে। আপনার আমিনবাজারে যে আমাদের প্ল্যান্ট আছে সেখানে মিথেন গ্যাসকে ট্রিট করা হচ্ছে এবং যেই পানিটা আমরা সামনে ছেড়ে দিচ্ছি এই বর্জ্য যাওয়ার পরে প্রসেস করে, সেটা কিন্তু একদম মানে নর্মাল ওয়াটারের মতো হয়ে যাচ্ছে। সো মিথেনটা ট্রিট করা হচ্ছে আমিনবাজারে এবং এটা অনেকটাই একটা ইতিবাচক সংবাদ। এবং পাশাপাশি এই যে গত বছরের আগের বছর যেটা বলছিল যে সারা ঢাকাতে পানি নামতে না পারার কারণে, জলাবদ্ধতার কারণে, আমরা জলাবদ্ধতা না, এটা জলজটের কারণে কোথাও কোথাও আপনার পানি জমেছিল, সেখানে এই যে কুরবানির পশুর রক্ত মিশে এটা লাল পানি হয়েছিল। কিন্তু আপনারা জানেন যে দখলে দূষণে এই ঢাকা মহানগরী অনেকটা বিপর্যস্ত ছিল। ইতোমধ্যে এই 2-1 বছরে সিটি কর্পোরেশনগুলো খালগুলো বুঝে নেওয়ার পরে যেভাবে খালের মুখগুলোকে মানে আপনার কেটে দেওয়া হয়েছে এবং নাব্যতা হয়েছে এবং আপনার বিভিন্ন জায়গায় জটগুলো আপনার সারিয়ে দেওয়া হয়েছে বা ওপেন করে দেওয়া হয়েছে, পিটগুলো খুলে দেওয়া হয়েছে এবং কুইক রেসপন্স টিম করার মধ্য দিয়ে আপনার বৃষ্টি হওয়ার সাথে সাথে বজ্রপাতের মধ্যে প্রচণ্ড মুষলধারে বৃষ্টি হচ্ছে, গুলশানে গাছ পড়েছে। আমি নিজে মনিটরিং করে দেখেছি, আমাদের কুইক রেসপন্স টিমের লোকজন সেখানে গাছ করাত দিয়ে কেটে রাস্তা গাড়ি চলাচল থামিয়ে মানে সরাচ্ছে। তাহলে এই কাজগুলো করার মধ্য দিয়ে আসলে যে কোনো দুর্যোগ দুর্বিপাকে সরকার এবং সিটি কর্পোরেশন, দায়িত্বপ্রাপ্ত লোকজন সচেতন কিনা সেটা হলো ইম্পর্টেন্ট ব্যাপার। বাট দুর্যোগ দুর্বিপাক তো আসবেই, কোনো দুর্যোগ দুর্বিপাক, যেমন
30 বছর আগে বজ্রপাতে এত মানুষ মারা যেত না, এই 2 বছর ধরে বজ্রপাতে শতাধিক মানুষ মারা যাচ্ছে, এটা আমাদের ভাবতেই কষ্ট হয়। একসাথে এক পরিবারের 5 জন মারা যাচ্ছে। তো এখানে সরকারের বা কোনো কর্তৃপক্ষের করার কিছু নাই। কিছু কিছু ন্যাচারাল ক্যালামিটিস থাকে, ন্যাচারাল কিছু বিষয় থাকে যে জায়গাগুলোতে আমাদের কিছু করণীয় থাকে না, বাট আমরা সচেতন কিনা, আমরা তাৎক্ষণিকভাবে অ্যাড্রেস করতে পারি কিনা, হাসপাতালে আমি চিকিৎসা পাচ্ছি কিনা, সিটি কর্পোরেশনের লোকজন রাস্তায় আছে কিনা, বিদ্যুৎ বিভাগের লোকজন তারা অ্যাক্টিভ আছে কিনা, এই যে বিষয়গুলো, এইটা হলো দেখার বিষয়। সেই ক্ষেত্রে আমার মনে হয় যে বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলো সচেতন হয়েছে এবং তারা এই গুরুত্বপূর্ণ সময়গুলোতে মাঠে থাকে। বিভিন্ন সংস্থা দপ্তরের ছুটি বাতিল করা হয় এবং আপনি জেনে আশ্চর্য হবেন যে এই কুরবানির ঈদে কিন্তু সিটি কর্পোরেশন বা অন্যান্য জায়গায় কোনো ছুটি নেই, সব তাদের কোনো ঈদ নেই। তারা কালকে এই বর্জ্য অপসারণ হওয়ার পরে যখন ঘোষণা হবে যে ইট ইজ ডান, তখন তারা ছুটি পাবে। তাহলে এই যে ধরেন এই স্যাক্রিফাইসগুলো কিন্তু কেউ না কেউ করছে, আমাকে আপনাকে একটু সুখে রাখার জন্য কেউ না কেউ কিন্তু মাঠে আছে। তো সঙ্গত কারণে এটাকে একদম ছোট করে দেখারও সুযোগ নেই, আবার নাগরিক বৃন্দের যাতে কষ্ট না পারে আমার অবহেলার কারণে এইটাকেও আবার মানে ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই। কোনো কর্মকর্তা কোনো কর্মচারী যদি দায়িত্ব অবহেলা করে, এইটাও সিটি কর্পোরেশন বা সরকার অত্যন্ত কঠোরভাবে সেই জায়গাটাতে অ্যাড্রেস করবে বা করে, এইটা কিন্তু আমরা জানি। তো সব মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে, আমার কাছে মনে হয়েছে যে আমরা আগামী দিন যে ঈদ, সেই ঈদে আমরা একদিকে যেমন কুরবানি করার মধ্য দিয়ে আমরা যেমন মানে মানবতার একটা ঝান্ডা ঊর্ধ্বে তুলে ধরার চেষ্টা করব, পাশাপাশি সারা পৃথিবী দেখুন যে আসলে মানবিক কিছু বিষয় কিন্তু সারা পৃথিবীর সামনে এখন মানে চ্যালেঞ্জের মধ্যে পড়ে গেছে। তো সঙ্গত কারণেই আমরা আমাদের এই কুরবানিটা যেন মানবতার কল্যাণে হয়, আমরা যেন আগামী দিনে আমাদের নারী, শিশু এবং মানুষকে যাতে সুরক্ষা দেওয়ার জন্য হয় এবং খেটে খাওয়া মানুষরা যাতে মানে আসলে এখন কিন্তু আমাদের উন্নয়ন বা যাই হোক না কেন সম্পদের সুষম বন্টন এটা নিয়েও কিন্তু কথা হচ্ছে এবং অসহায় মানুষদের যেন মানে তারাও যেন মানে প্যারালালি সমাজের এই যে উন্নয়নের ছোঁয়াটা তাদের মধ্যে পায়, সেই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট। এবং আজকে যারা দেখেছেন অনুষ্ঠান, আমি কি শেষ করব? তাহলে আমি বলবো যে আমরা সবাই মিলে এই বাংলাদেশটাকে একটা 41-এর উন্নত বাংলাদেশে নিয়ে যাব এবং সকলকে ঈদ মোবারক। আমাদের প্রত্যাশা থাকবে এমন একটি দিনের প্রত্যাশা থাকবে যে দিনটিতে আসলে আমাদের এরকম একটি আলোচনায় বসারই দরকার হবে না, সেই প্রত্যাশাটি রাখছি। একটি সুন্দর সময়ের অপেক্ষায় থাকবো এবং শেষ করব আজকের এই অনুষ্ঠান। সবাইকে, দর্শক শুরু করে শুভানুধ্যায়ী সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা। দেখা হবে আবারও, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।